আমাকে বিয়ে করলে তুমি, আর এখন বলছো তোমার ছোট ভাই, যার কিনা 10 বছর বয়স, আর সাথে বিয়ে দিবে? না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও একটা বাচ্চা ছেলে, আমার অভাব কি বুঝবেন? বিয়ের পরে এই বাচ্চা ছেলে আমার সাথে যা করলো তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তখন আমার বয়স ছিল 25। সেবার বসন্ত তখনও আসেনি। আমি যে চাকরিটা তখন করতাম সেটা মাত্র 2.5 বছর আগেই পেয়েছি। আমি বাড়ির বড় ছেলে। বড় বোনটার বিয়ে হয়েছিল। ভাইটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত। আমার আরও একটা ছোট ভাই আছে, তার নাম আসিফ। আসিফ ক্লাস 9-এ পড়ে। আমার চাকরির প্রথম বেতনের টাকাটা দিয়ে পরিবারের সবাইকে কিছু না কিছু কিনে দিয়েছিলাম। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, ছোট ভাইটার জন্য শার্ট আর প্যান্ট। ঘরের জন্য একটা ফোনও কিনেছিলাম। আর আপার জন্য একটা ভালো দেখে কাপড় কিনে পাঠিয়েছিলাম। তবে আমার জন্য আমি কিছু কিনিনি। আমার একটা অসুখ ছিল, কেউ জানত না। আমিও জেনেছি ডাক্তারের কাছ থেকে কয়েকদিন আগে। ছোটকাল থেকে আমার মাথা মাঝে মাঝে প্রচণ্ড রকমের ব্যথা করত। মাথা ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কোনো রকমে দমিয়ে রাখতাম। একদিন সবার সাথে ক্লাস করছিলাম। সেদিনও সকাল থেকে মাথা ব্যথা করছিল। চোখে আগে থেকে দেখত কম। মাথাটা ভো ভো করছিল। ব্যথা এতই যে লিমিট ক্রস করে। আমি ক্লাসে অজ্ঞান হয়ে পড়ি। ক্লাসের কিছু বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিল। অনেকক্ষণ পরে হুঁশ ফিরল। ডাক্তার আমাকে কয়েকটা পরীক্ষা করাতে বললেন। করালাম। পরীক্ষা করার পর রিপোর্টে ধরা পড়ল আমার মাথায় টিউমার জন্মেছে। অসুখের খবর আমি কাউকে জানাইনি। নিজের মধ্যে সব সময় চেপে রেখে দিয়েছিলাম। বুঝলাম আমি আর বেশি দিন বাঁচব না। সর্বোচ্চ হলে কয়েক বছর হয়তো। চিকিৎসা সম্ভব না। তারপর থেকে পড়ালেখা ছেড়ে দিই। পরিবারের জন্য কিছু করার সিদ্ধান্ত নিলাম। ভাইটার নামে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাতাম। কারণ আমার মৃত্যুর পরে পরিবারের দায়িত্বটা ভাইকেই নিতে হবে। চাকরি করছি। 2.5 বছর হয়ে গেল। মাথা ব্যথার অনেকগুলো ওষুধ পকেটে পকেটে নিয়ে ঘুরি। চোখের গ্লাসটা অনেক পাওয়ারের। সে কাউকে কিছু বলতাম না। বলেই বা লাভ কি? সময়ের প্রতিটা রাত যেত আমার কেঁদে কেঁদে। ডায়েরিতেও কিছু লিখতাম না। রাত্রে উঠে নামাজ পড়ে পড়ে কাঁদতাম। মৃত্যুর প্রহর গুনতাম। এরই মাঝে একদিন মা বললেন, মারুফ, অনেক তো হয়েছে, এবার একটা বিয়ে করে ফেলো না বাপ। নাতি নাতনির মুখ দেখাবি না আমাদের। মায়ের কথাটা আজও আমার কানে বাজে। আমি মাকে না বললাম। বললাম, আরও পরে করব মা। কিন্তু আমার মা নাছোড়বান্দা। বললেন, আমি তোর কোনো কথাই শুনব না। আমি তাড়াতাড়ি মেয়ে দেখছি। মায়ের কথার উপরে কখনো কোনো দিন কথা বলিনি। মা আমাকে খুব ভালোবাসেন। মাকে বললাম, দেখ মা, তোমার এই রোগা শুকনা ছেলের সাথে কে তার মেয়েকে বিয়ে দেবে? তার চেয়ে আগে কিছুটা স্বাস্থ্য হোক, তারপর না হয় বিয়েটা করব। কিন্তু মা তার সিদ্ধান্তে অনড়। আমাকে বলে কি জানেন? বলে, আরে বাপ, স্বাস্থ্য দেখবি, বিয়ের পরেই হয়ে যাবে। আমি তোর আর কোনো কথা শুনব না। আমি মেয়ে দেখার ব্যবস্থা করছি। মা একটা মেয়েকে তার ছেলে বউ হিসেবে পছন্দ করেছেন। মেয়েটা অনেক ভালো, সুন্দর ও কম না। তাকিয়ে থাকার মতো রূপ ছিল তার। আমি মেয়েটাকে একবার মাত্র দেখেছিলাম। পাশে তার একটা ছোট্ট তিল ছিল। আমি তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম। ওই সময়টার আমি খুব হতাশ হয়ে পড়ি। আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনো চাইতাম না। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম যেন আমি বিয়ের আগেই মারা যায়। আমি জানি এ ধরনের দোয়া করা ঠিক নয়, কিন্তু স্রষ্টার কাছে আমার আর কি বা চাওয়ার আছে। শেষমেশ বাবা মা বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে ফেললেন। প্রতিটা সেকেন্ডগুলোকে তখন আমার নিকট এক একটি দিন, আর এক একটি দিনকে বছরের মতো মনে হতো। প্রতিদিন ভাবতাম, ঘুম থেকে যদি আর জেগে উঠতে না পারি, তাহলে কতই না ভালো হয়। কিন্তু আশাটা কখনো পূরণ হয়নি। বিয়ের সময়টা ক্রমশ ঘনিয়ে আসতে লাগল। আমার উদ্বিগ্নতাও বাড়ছে। বিয়ের 4 দিন আগে মা বললেন, শহর থেকে নতুন বউয়ের জন্য যা যা লাগে তা কিনে আনতে। যাবার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু যেতেই হলো। উপায় ছিল না আর। কিছু দূর ভ্যানে করে যাওয়ার পরে একটা লোকাল বাসে উঠলাম শহরে যাবার উদ্দেশ্যে। মনের মধ্যে কিছু সাংসারিক দৃশ্য ভেসে উঠছিল। অবচেতন মনকে তো আর বাধা দেওয়া যায় না। তবুও মনটাকে সেখান হতে ঘোরাতে চেষ্টা করলাম। বাসে আমার মাথা ব্যথা শুরু হয়। ক্রমশ বাড়ছিল ব্যথাটা। এ সময়টাই খুব খারাপ লাগে। চিৎকার করে কাঁদতে মনে চাই। অনেক কোলাহলে আমার চেতন ফিরে আসলো। ঘুমেছিলাম নাকি অজ্ঞান ছিলাম মাথায় কাজ করল না। নিজেকে হাসপাতালের বেডে দেখলাম। প্রথমে কিছুই বুঝিনি। পরে বুঝতে পারলাম যে বাসে করে যাচ্ছিলাম। বাসে একটা দুর্ঘটনা ঘটে, কয়েকজন মারাও গেছে। অনেকে মারাত্মক আহত হয়েছে। আমি হাতে, পায়ে ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। ব্যান্ডেজ লাগানো ছিল। এত মানুষের সাথে আমিও মারা গেলে অন্তত কিছুটা শান্তি পেতাম।
কিন্তু বিধি আমার পক্ষে নাই। আমার মরণের দরকার ছিল, ওদের না। অথচ আমি মরিনি। খোদার ওপর রাগ হচ্ছিল তখন খুব। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। ভাবলাম আমি হারিয়ে যাব, আর সবাই ভেবে নেবে আমিও মারা গেছি। পকেটে যে কটা টাকা ছিল তা নিয়ে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। লক্ষ্য, আর বাড়িতে ফিরব না, উধাও হয়ে যাব। আজ 10.5 বছর আমি নিজের নাম চেঞ্জ করেছি, নিজেকে চেঞ্জ করে ফেলেছি। কেউ এখন আমাকে চেনে, এমনকি মাও না। গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, সত্যিই কেউ চিনেনি। বাবা মারা গেছেন, মা এখনো জীবিত আছেন, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। ভাইটা একটা সরকারি চাকরি করে, বিয়েও করেছে। 5.5 বছরের একটা ফুটফুটে মেয়ে আছে তার। কোলে নিয়েছিলাম, আমার মুখের দিকে তাকিয়েছিল, কিছু বলতে চেয়েও বলেনি। বেশিক্ষণ কোলে রাখেনি, চলে এসেছি। অনিমারও খোঁজ নিয়েছিলাম, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওই মেয়েটার নাম ছিল অনিমা। তারপরও আমি মায়ের হাত থেকে বাঁচতে পারিনি। মা আমাকে বিয়ে দিয়ে দিল অনিমার সাথে। কিন্তু আমি তো জানি আমি বেশি দিন বাঁচব না। কিন্তু অনিমাও এই বিষয়টা জানত না। আমি অনিমাকে একদিন বললাম, শোনো অনিমা, আমি তোমাকে আজ একটা সত্যি কথা বলবো, তুমি কাউকে বলবে না তো? আমাকে ওয়াদা দাও। অনিমা বলল যে, কি এমন কথা যে কাউকে বলতে পারবো না? কি এমন কথা বলো? তারপর আমি অনিমাকে আবারও অনুরোধ করে বললাম, অনিমা, আমি তোমাকে যে কথাটা বলবো সেটা কাউকে বলবে না, আমার সাথে ওয়াদা করো। সে বলল, আরে ঠিক আছে, বলবো না। বলো কি কথা? আমি বললাম, শোনো তাহলে, আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না। আমার মায়ের স্বপ্ন ছিল আমি তোমাকে বিয়ে করি, আর তাই মাকে খুশি করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আসলে আমিও তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি আর বেশি দিন বাঁচব না, বেশি হলে 1.5 মাস। এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেন, তোমার কি হয়েছে, তুমি বাঁচবে না? সে বলল, শোনো, আমার মাথায় মাঝে মধ্যে খুব যন্ত্রণা করত। মাঝে মধ্যে এমন তীব্র যন্ত্রণা হতো যে বেহুশ হয়ে যেতাম। একদিন ডাক্তারের কাছে গেলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য রিপোর্ট করতে দেয়। আর রিপোর্টগুলো যাচাই করে ডাক্তার বলেছে আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচব না। আমার অনিমা এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অনিমা বলল, তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচব? অনিমা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমায় কোনো পরিস্থিতির শিকারে ফেললা। তখন আমি অনিমাকে বললাম, অনিমা, আমার তোমার প্রতি একটা আবদার আছে, রাখবে? যদি রাখো তাহলে বলতে পারি। অনিমা, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি মরার আগে তোমাকে এই বাড়িতে রেখে যাওয়ার ব্যবস্থা করে যাব। অনিমা বলল, মানে? তখন আমি বললাম, আমার আদরের একটা ছোট্ট ভাই আছে, তার বয়স 10 বছর। আমি মরে গেলে তুমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়ে আমার মায়ের সংসারে থেকো, তোমার কাছে আমার এটাই চাওয়া। তখন অনিমা আমাকে ধমক দিয়ে বলল, কি, একটা বাচ্চা ছেলের সাথে আমার আবার বিয়ে দিবে? এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না। সে আমার অভাব কি বুঝবে? সে তো আমার সন্তানের মতো। তখন আমি বললাম, শোনো অনিমা, আমার ছোট ভাইটা খুব ভালো, ওকে বিয়ে করলে তুমি অনেক ভালো থাকবে, তোমার সুখ দুঃখ ভাগ করে নেবে। অনিমা, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার এই কথাটা রাখো, এতে আমার মরণেও আত্মা শান্তি পাবে। তখন অনিমা রাজি হল। তারপর আমি একদিন অনিমা আর আমার ছোট ভাইটাকে এক জায়গায় ডেকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করি। তারপর আমি তাদেরকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিই। বিয়ে দেওয়ার 6 দিন পর আমার স্বামী মারুফের মৃত্যু হয়। তারপর বাড়িতে কান্নার আওয়াজ হল। তখন মারু ছোট ভাই আমার শাশুড়ি মাকে বলল, মা, তুমি জানো, ভাই মরার আগে ভাবিকে আমার হাতে তুলে দিয়ে গেছে, বলেছে আমি যেন ভাবির সব খোঁজ রাখি, কোনো দিন তাকে যেন কষ্ট না দিই। তারপর কিছুদিন এভাবে কেটে গেল। মারুফের ছোট ভাই, মানে আমার বর্তমান স্বামী, আমাকে বলল, ভাবি আর মন খারাপ করে থেকো না, এখন ঘরে চলো। তারপর একদিন রাতে সে আর আমি এক ঘরে শুতে গেলাম। তখন সে আমাকে বলল, ভাবি, আমি নিচে শুয়ে পড়ি, তুমি চৌকির উপর শো। তখন ভাবি বলল, কি যাতা বলো, আমি তো তোমার এখন বউ, তুমি নিচে থাকবে কেন? তখন সে উত্তর দিল, ভাবি, তুমি আমার মায়ের সমতুল্য, আমি কি তোমায় বিয়ে করতে পারি? সেদিন কাজী অফিসে ভাইয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি অফিসে গিয়েছিলাম। কিন্তু আমি ছোট হলে কি হবে, আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে। আমি আগেই কাজীকে বলে রেখেছিলাম, দেখুন কাজী সাহেব, আমার ভাইকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য এই বিয়েটা করা, আপনি নকল বিয়ে করিয়ে দেবেন, নইলে আমার বাজারের বন্ধুদের নিয়ে আপনাকে কিছু একটা করে বসব। কাজী আমার কথায় ভয় পেয়ে গেল, আর আমার বিয়েটা নকল করিয়ে দিল। তখন ভাবি বলল, এখন তাহলে আমার কি উপায় হবে? আমি বললাম, তুমি এই বাড়িতে আমার বসে থাকো, আর 2.5 বছর পর আমি তোমাকে বিয়ে করে নেব। এখন বিয়ে করে আমি তোমাকে খাওয়াবো কি?
আর 2.5 বছর পর আমি লেখাপড়া করলে এসসি পাশ করব। তখন একটা চাকরি নিয়ে তোমাকে বিয়ে করে নেব। ভাবি আমার কথায় রাজি হয়ে গেল, আর ভাবি বলল, আমার হবু বরের দেখি ভালো বুদ্ধি আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।